হ্যাঁ স্যার। দেখো, আজকে আমরা পড়বো কি না উপপদ তৎপুরুষ সমাস। উপপদ তৎপুরুষ সমাস, এখানে একটা অধিকার সূত্র হয়, ঠিক আছে? এখানে একটা অধিকার সূত্র আছে। কিরকম অধিকার সূত্র না, হুম, সূত্রটা হচ্ছে ধাতোহ। ধাতোহ এর ক্রম হচ্ছে 3-1-91। 3-1-91, এটা একটা অধিকার সূত্র। অধিকার সূত্র মানে বোঝো? অধিকার সূত্র কাকে বলে বা এর কাজ কি, মানে মানে জানা আছে কিছুটা হলেও? অধিকার সূত্রের কাজ কি জানা আছে, হ্যাঁ কিনা? না স্যার, জানি না। অধিকার সূত্র যেমন, যদি একবারে সহজ উদাহরণ দিয়ে বলি, মানে স্বস্থানে বিদ্যমান সন উত্তরোত্তরম প্রবর্ততে, এরকম একটা অর্থ করা হয়। মানে ধরো কোনো রাজা, ঠিক আছে, কোনো রাজা বা ধরো আমাদের যে প্রাইম মিনিস্টার, প্রধানমন্ত্রী, তিনি কোথায় বসে আছেন? তিনি দিল্লিতে বসে আছেন। তিনি দিল্লিতে বসে তিনি যা নিয়ম তৈরি করছেন সেটা গোটা দেশের সঙ্গে সঙ্গে চালু হয়ে যাচ্ছে, এটা তার অধিকার। তিনি কিন্তু নিজে ট্রেনে করে এসে বা প্লেনে করে এসে তিনি কিন্তু বাঁকুড়া জেলায়, কলকাতা জেলায়, হুগলি জেলায় বা কোচবিহারে প্রচার করতে যাননি যে আজকে এই হলো এই হলো, ঠিক আছে, নোট বাতিল হলো বা এক দেশ এক ভোট এক আইন, এই যে নিয়ম, এগুলো তিনি কিন্তু জেলায় জেলায় প্রচার করতে যাননি। তিনি ওখানে বলে একটা নিয়ম করে দিলেন, বাস। সেই নিয়মটা যতটা তার সীমানা, মানে ভারতের সীমানা, ততটা তার ওই শাসন মানতে বাধ্য সবাই, তার ওই শাসন মানতে বাধ্য, তাই না? ধরো এরকম আছে যে এই যে আমরা কারক প্রকরণ পড়ি, কারক প্রকরণ, এই কারক প্রকরণের যে একটা সূত্র আছে কারকম বা কারকে, ঠিক আছে, কারকে সূত্র আছে, কারকে। এই যে কারকের অধিকার সূত্র, ঠিক আছে, কারকে এর ক্রম হচ্ছে 1-4-23। 1-4-23 এর অধিকার সূত্র। এখন এর পরে যতগুলো সূত্র আছে, কারকের পরে যতগুলো সূত্র আছে, যেমন ধরো পরবর্তী সূত্র হচ্ছে মানে 1-4,
ঠিক আছে, দাঁড়াও একটু জাস্ট। 1, 4, 23। হুম, ঠিক এর পরবর্তী সূত্রগুলো হচ্ছে ধ্রুবম অপায়ে পাদানম। ঠিক আছে, পরবর্তী হচ্ছে ভিত্রার্থানাম ভয় হেতু। দেখো কিরকম, দেখো পরবর্তী হচ্ছে যে পরাজে রসোঢ। পরবর্তী বারণার্থানাম ইপ্সিতঃ। এইরকম পরপর সূত্র আছে। দেখো এইগুলো, এই যে ধ্রুবম অপায়ে অপাদানম, এখানে কি কোথাও বলা আছে যে অপাদানম কারকম বলা আছে? মানে অপাদান কি কারক এটা বলা আছে কোথাও? অপাদান যে কারক এটা কোথাও বলা না, আছে? বলা নেই। কিন্তু এই যে কারকে, না বলেননি। এই যে কারকের অধিকার সূত্র এর পরে পরে চলে আসছে, মানে ওই কারকে ওটার অধিকার, অধিকার সূত্র, তার যে অধিকার পরবর্তী সূত্রে সব জায়গায় যাবে। ও নিজের জায়গায় বসে আছে, কারকে 1, 4, 3 এই ক্রমে বসে আছে, বসে থেকেও ও কিন্তু এখানে ওর কর্তৃত্ব ফলাবে। ধ্রুবম অপায়ে অপাদানম কারকম। ঠিক আছে, এর অধিকার সূত্র। পরবর্তী দেখো এই যে ধ্রুবম অপায়ে অপাদানম, এটাও কিন্তু একটা, এই যে অপাদান পদটা আবার পরবর্তী সূত্রতে আসবে। ভিত্রার্থানম ভয় হেতু অপাদানম, পরে হচ্ছে কারকম। ঠিক আছে, পরাজে রসোঢ অপাদানম কারকম, বারণার্থানাম ইপ্সিতঃ অপাদানম কারকম। দেখো ওই যে কারকে পদরা এক জায়গায় বসে আছে, বসে থেকেও কিন্তু পরবর্তী সূত্রেতে ও কিন্তু চলেই আসছে, পরবর্তী সূত্রতে সে কিন্তু চলে আসছে। তাই অধিকার সূত্র হচ্ছে সেটাই যে এক জায়গায় বিরাজমান থেকেও, ঠিক আছে, এক জায়গায় বিরাজমান থেকেও যার অধিকার পরবর্তী সূত্রে মানে পরবর্তী সূত্রে, ঠিক আছে, পরবর্তী সূত্রেতে যার অধিকার চলে সেটা হচ্ছে অধিকার সূত্র। অধিকার সূত্রের লক্ষণ আছে একটা, ভুলে গেছি। ঠিক আছে, যাই হোক, এটা হচ্ছে অধিকার সূত্র। তেমনি ধাতোহ, এটাও একটা অধিকার সূত্র। ঠিক আছে, ধাতোহ, তা ওর অর্থ কি? অর্থ হচ্ছে যে, আচ্ছা বোঝা গেল যেটা বলতে চাইলাম? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। অর্থ হচ্ছে যে ধাতোহ এই সূত্রের অধিকারে যে সকল সূত্র বিদ্যমান, দেখো কারকে এই সূত্রের অধিকারে এই সমস্ত সূত্র বিদ্যমান, শুধু এইগুলো নয়, এগুলো পঞ্চমীর গুলো গেল, মানে পঞ্চমী, চতুর্থী, হ্যাঁ, তারপরে সপ্তমী, দ্বিতীয়া, তৃতীয়া, সমস্ত কারকের সূত্রই এই কারকে এই সূত্রের আন্ডারে আছে। কারকে এই যে অধিকার সূত্র, এই অধিকার সূত্রের অধীনে, মানে কারক প্রকরণের যত সূত্র সবগুলো এখানে আছে। অতএব প্রত্যেকটা সূত্রতে ওই কারকে এই সূত্রের অধিকার কিন্তু ওখানে বর্তাবে, চলে যাবে। তেমনি কি বলছে যে ধাতোহ এই সূত্রের অধিকারে যে সকল সূত্র বিদ্যমান, সেই সূত্রগুলিতে যদি সপ্তমী বিভক্তি যুক্ত পদ থাকে,
তাহলে সপ্তমী বিভক্তিযুক্ত পদ থাকে, তাহলে সপ্তমী বিভক্তিযুক্ত পদ থাকে তাহলে সেই সপ্তমী বিভক্তি যুক্ত পদের দ্বারা যাকে নির্দেশ করা হয় তার উপপদ সংজ্ঞা হয়। দেখো কি বললাম, বুঝে গেল? কি বললাম বোঝা গেল? দেখো উদাহরণ দিলে বুঝতে পারবে। দেখো, ধাতোঃ এই সূত্রের অধিকারে যে সকল সূত্র বিদ্যমান, সেই সূত্রগুলিতে যদি সপ্তমী বিভক্তিযুক্ত পদ থাকে, ঠিক আছে, তাহলে সেই সপ্তমী বিভক্তিযুক্ত পদের দ্বারা, মানে ওই সূত্রের মধ্যে যে সপ্তমী বিভক্তি আছে, সূত্রের মধ্যে যে সপ্তমী বিভক্তি আছে, ওই সপ্তমী বিভক্তিযুক্ত পদ, ওই পদের দ্বারা যাকে নির্দেশ করা হয় সেই পদের উপপদ সংজ্ঞা হয়। যেমন ধরো একটা সূত্র কর্মণ্যন সূত্র, এর সূত্র সংখ্যা হচ্ছে 321 সূত্র সংখ্যা, ওই ধাতোঃ এর অধিকারের মধ্যেই আছে 321। এখন কর্মণ্যনের অর্থ কি? কর্মণ্যনের অর্থ কি? এর অর্থ হচ্ছে যে কর্ম যদি উপপদে থাকে তাহলে ধাতুর উত্তর অন প্রত্যয় হবে। কর্ম যদি উপপদে থাকে তাহলে ধাতুর উত্তর অন প্রত্যয় হবে। এবার দেখো, বলা হচ্ছে কুম্ভম করোতি যহ স, কুম্ভম করোতি যহ স। এরপর ভেবে দেখো কর্মনিয়ন কি বলছে? কর্ম যদি উপপদে থাকে, ধরো বলা হলো এই যে কুম্ভম করোতি যহ স, এখানে কর্ম কোনটা? কুম্ভম। কর্ম কোনটা? কুম্ভম। বলো, কুম্ভম করোতি যহ, সেখানে কর্ম কোনটা? কুম্ভম। শোনা যাচ্ছে না? না, শোনা যাচ্ছে না স্পষ্ট। কুম্ভম হচ্ছে কর্ম, কুম্ভম হলো কর্ম। দেখো উপপদে থাকা মানে কি? উপ মানে হচ্ছে সমীপে, উপ মানে সমীপে, উপপদে মানে সমীপে পদরূপে বিদ্যমান। সমীপে মানে কাছে, পদরূপে বিদ্যমান। দেখো এই যে করতি, এর উপপদ কোনটা? করতি এর উপপদ কে কে আছে? করতি মানে এর সমীপে পদ কি কি আছে আমাকে বলো। হ্যালো, শোনা যাচ্ছে? করতি, কুম্ভম আছে, কুম্ভম আছে। তাহলে দেখো উপপদ কোনটা তাহলে? কুম্ভম, কুম্ভম। কুম্ভম, ঠিক আছে। উপ মানে কি? উপ মানে সমীপে। আমরা এগুলো অব্যয়ভাব সমাসে অনেক পেয়েছি। উপ মানে সমীপে, উপ মানে সমীপে। আর করতি উপপদ মানে সমীপে বিদ্যমান পদ। উপপদ মানে সমীপে বিদ্যমান পদ, সেই হচ্ছে উপপদ। সমীপে বিদ্যমান পদ, সেটাই হচ্ছে উপপদ, ঠিক আছে। এখন দেখো তাহলে এই যে করতি, এর
এর উপপদ কোনটা? কুম্ভ। কারণ কি বলেছে, মানে এই এটা উপপদ, সমীপে আছে এটা উপপদ, কিন্তু এমন উপপদ লাগবে যেটা কর্ম হবে, কর্মসংজ্ঞক উপপদ লাগবে। কর্ম যদি উপপদে থাকে তাহলে এই কুম্ভটা কর্ম, কুম্ভ কর্ম, তাহলে ধাতুর উত্তর অন প্রত্যয় হবে। এখন বক্তব্য হচ্ছে, দেখো এই সূত্রেতে যে পদগুলো আছে, একটা হচ্ছে কর্মণি আর অন, কর্মণি অন, ঠিক আছে। দেখো কর্মণি এটা কোন বিভক্তি যুক্ত? কর্মণি কোন বিভক্তি আছে এখানে? কর্মণি কোন বিভক্তি আছে? সপ্তমী। সপ্তমীর এক বচন। সপ্তমীর এক বচন। কর্মণি সপ্তমীর এক বচন। হুম, কর্মণি আছে সপ্তমীর এক বচন, ঠিক আছে। তো দেখো এরপরে তোর পুরো সিস্টেমটাকে মেলাও, পুরো অর্থটাকে মেলাও। ধাতহ এই সূত্রের অধিকারে যে সকল সূত্র বিদ্যমান, এটাও কিন্তু বিদ্যমান, কর্মনিয়ন এটাও বিদ্যমান। সেই সূত্রগুলিতে যদি সপ্তমী বিভক্তিযুক্ত পদ থাকে, কর্মণি সপ্তমী বিভক্তিযুক্ত পদ, তাহলে সেই সপ্তমী বিভক্তিযুক্ত পদের দ্বারা যাকে নির্দেশ করা হবে, এই কর্মণি এর দ্বারা কাকে নির্দেশ করা হচ্ছে? এই যে কুম্ভম, একে, তার উপপদ সংজ্ঞা হবে। দেখো বোঝা গেল হ্যাঁ কিনা? আবার বলবো? হ্যাঁ স্যার, আর একবার বললাম। হুম, বলছে ধাতহ ধাতহ এই সূত্রের অধিকারে যে সকল সূত্র বিদ্যমান, ধাতহ এই সূত্রের অধিকারে যে সকল সূত্র বিদ্যমান, ঠিক আছে। ধাতহ এই সূত্রের অধিকারে যে সকল সূত্র বিদ্যমান, ধাতহ এই সূত্রের অধিকারে কর্মণ্যন এই সূত্রটাও আছে। বোঝা গেল? সেই সূত্রগুলিতে, মানে ধাতহ এই সূত্রের অধিকারে যে সূত্রগুলো বিদ্যমান, সেই সূত্রগুলিতে যদি সপ্তমী বিভক্তিযুক্ত পদ থাকে, দেখো সপ্তমী বিভক্তিযুক্ত পদ হচ্ছে কর্মণি এটা, তাহলে সেই সপ্তমী বিভক্তিযুক্ত পদের দ্বারা যাকে নির্দেশ করা হবে, মানে এই যে কর্মণি, এর দ্বারা কাকে বোঝাচ্ছে? এই কুম্ভকে বোঝাচ্ছে। কারণ কি বলছে, কর্মনিয়ন এর অর্থ কি? কর্মনিয়ন এর অর্থ হচ্ছে কর্ম যদি উপপদে থাকে, তাহলে কর্মণি মানে কর্ম যদি উপপদে থাকে, তাহলে এই কর্মণি পদের দ্বারা কাকে বোঝাচ্ছে? এই যে কুম্ভ যে কর্ম, একে বোঝাচ্ছে। দেখো বোঝা গেল হ্যাঁ কিনা? হ্যাঁ স্যার, বোঝা গেছে। হুম, তাহলে এই যে তাহলে এখানে উপপদ সংজ্ঞা কার হলো বলতো? কুম্ভং। কুম্ভম। সৌরভ গেল কি? সৌরভ বোঝা গেল? হ্যাঁ স্যার। বোঝা গেল না উপর দিয়ে গেল? না না স্যার, হ্যাঁ স্যার বলছি। স্মৃতি, সুরচিতা বোঝা গেছে? স্যার আমি শুনিনি, আমি এক্ষুনি জয়েন হলাম, আমি একটু লেট হয়ে গিয়েছিলাম। রনিতা বোঝা গেছে? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। কথা শোনা যায় একটু না। ছোট করে একটু বলুন, হ্যাঁ, একটু ছোট করে বলুন, হ্যাঁ আমি স্যার, শুনিনি। বুঝতে পেরেছি। হ্যাঁ মানে কি বলছে দেখো,
যে ধাতোহ এই সূত্রের অধিকারে যে সকল সূত্র বিদ্যমান, ধাতোহ এই সূত্রের অধিকারে যে সকল সূত্র বিদ্যমান, ধাতোহ এই সূত্রের অধিকারে কর্মণ্যন এই সূত্রটা আছে। যে সকল সূত্র বিদ্যমান সেই সূত্রগুলিতে যদি মানে ধাতোহ এই সূত্রের অধিকারে যে সকল সূত্র বিদ্যমান সেই সূত্রগুলিতে যদি সপ্তমী বিভক্তিযুক্ত পদ থাকে, এই যে সপ্তমী বিভক্তিযুক্ত পদ আছে কর্মণি মানে কর্মণ্যন, এটাকে ভাঙলে হবে কর্মণি অন। তাহলে কর্মণি এটা সপ্তমী বিভক্তিযুক্ত পদ আছে। ওই সপ্তমী বিভক্তিযুক্ত পদের দ্বারা যাকে নির্দেশ করা হয়, ওই সপ্তমী বিভক্তিযুক্ত পদের দ্বারা যাকে নির্দেশ করা হয়, তাহলে এই যে কর্মণি এই সপ্তমী বিভক্তিযুক্ত পদের দ্বারা কাকে নির্দেশ করা হচ্ছে? এই কুম্ভমকে তার উপপদ সংজ্ঞা হবে। কারণ এই কর্মনিয়ন বা কর্মণ্যন সূত্রটা কি বলছে? কর্ম যদি উপপদে থাকে তাহলে ধাতুর উত্তর অন প্রত্যয় হবে। কর্ম যদি উপপদে থাকে ধাতুর উত্তর অন প্রত্যয় হবে। উপপদ মানে কি বললাম? সমীপস্থ পদ। সমীপে বিদ্যমানম পদম উপপদম। ঠিক আছে? কর্মণ্যন সূত্রের অর্থ কি? কর্ম যদি উপপদে থাকে তাহলে ধাতুর উত্তর অন প্রত্যয় হবে। তাহলে কর্ম, এই যে কুম্ভ এটা কর্ম, উপপদে আছে। করতি এই যে ক্রিয়া বা ধাতু, কৃধাতু, তার উপপদে আছে। তাহলে এখানে কুম্ভম এই মানে করতি এর উপপদে কুম্ভম আছে, তাই ধাতুর উত্তর অন প্রত্যয় হবে। দেখো বোঝা গেল কি পুরো ব্যাপারটা, না বোঝা গেল না? বুঝতে পারলাম। এরপর এটাকে মানে এখন কুম্ভম এটা হচ্ছে উপপদ সংজ্ঞা হলো। কুম্ভম এই পদের উপপদ সংজ্ঞা হলো, মানে এটা উপপদ হলো। কিন্তু কুম্ভম করোতি জহস এটা যখন করব এটা তো সমাস, কুম্ভম করোতি জহস, এই অবস্থায় এর সমাস সংজ্ঞা হবে। সূত্র কি? উপপদম অতিং সূত্র। উপপদম অতিং, এই উপপদম অতিং দিয়ে কি হয়? উপপদম অতিং এই সূত্র দিয়ে উপপদ সমাস সংজ্ঞা হয়। দেখো কি বলছে, অর্থ হচ্ছে অতিঙন্ত উপপদ যদি সমর্থ শব্দান্তরের সঙ্গে সমাসবদ্ধ হয় তাকে বলে উপপদ তৎপুরুষ সমাস। অতিঙন্ত উপপদ যদি, অতিঙন্ত উপপদ, এখানে উপপদ কোনটা? এখানে উপপদ কোনটা? কুম্ভম। কুম্ভম। সেটা তিঙন্ত না অতিঙন্ত? অতিঙন্ত। অতিঙন্ত। তাহলে অতিঙন্ত উপপদ যদি সমর্থ সুবন্তের সঙ্গে সমাস হয়, সমর্থ সুবন্তের সঙ্গে, বা যদি সমর্থ শব্দান্তরের সঙ্গে সমাস হয়, সমর্থ শব্দান্তরের সঙ্গে সমাস হয়। শব্দান্তর মানে কি? শব্দান্তর মানে অন্য শব্দ। গ্রামান্তর মানে কি? গ্রামান্তর মানে অন্য গ্রাম। গ্রামাৎ ভিন্নম গ্রামান্তরম। দেশান্তর মানে দেশাৎ ভিন্নম দেশান্তরম। অন্য দেশ।
অন্য দেশ। তাহলে অতিঙন্ত পদ অতিঙন্ত উপপদ যদি সমর্থ অন্য শব্দের সঙ্গে সমাসবদ্ধ হয় তাকে বলা হয় উপপদ তৎপুরুষ সমাস। দেখো আমরা এর তো কুম্ভম, এর তো আমরা উপপদ সংজ্ঞা করেই ফেলেছি, এর তো উপপদ সংজ্ঞা করেই ফেলেছি আমরা। হ্যাঁ বলো কি বললে? সমর্থ কেন বলা হচ্ছে? সমর্থ কেন বলা হচ্ছে এগুলো এগুলো আগে প্রথমে একবারে যখন সমাস ক্লাস করেছিলাম এগুলো বলেছিলাম, মনে আছে নিশ্চয়ই। মানে যেগুলোর মধ্যে সমাস হবে, যে পদগুলোর মধ্যে সমাস হবে সেগুলোকে সামর্থ্য বিশিষ্ট হতে হবে। হ্যাঁ 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 বলেছিলেন। মানে ঠিক আছে না? নিশ্চয়ই মনে আছে যে সামর্থ্য কয় প্রকার? আকাঙ্ক্ষা, যোগ্যতা, আসক্তি, এই 3 প্রকার। সামর্থ্য কয় প্রকার? সামর্থ্য ছিল 2 প্রকার, ব্যাপেক্ষা লক্ষণ আর একার্থী ভাব। ব্যাপেক্ষা ভাবে, হ্যাঁ। লক্ষণ ছিল 3 প্রকার, আকাঙ্ক্ষা, যোগ্যতা, আসক্তি, মনে আছে? হ্যাঁ স্যার। যোগ্যতা যদি না থাকে, বন্যিনা সিঞ্চতি, বন্যিনা সিঞ্চতি, এখানে কি যোগ্যতা আছে? না, বন্যিনা সিঞ্চতি কারণ বন্যিত হতে পারে কিন্তু বন্যিত হবে না। বন্যিত দ্বারা সেচন ক্রিয়া সম্ভবই নয়, বন্যিত দ্বারা সেচন ক্রিয়া সম্ভব নয়, তাই এই বাক্যের যোগ্যতা নেই। আর যোগ্যতা না থাকলে, যোগ্যতা নেই মানে সমর্থ নয়, সমর্থ না থাকলে সমাসই হবে না এখানে। যদি বলা হয় যে জলেন সেচনম, জলেন সেচনম, এখানে কিন্তু সমাস হবে, জলসেচনম এরকম সমাস হয়ে যাবে। কিন্তু বন্যিনা সেচনম এখানে কিন্তু সমাস হবে না। কেন সমাস হবে না? বন্যিনা সেচনম এখানে যোগ্যতা নেই, মানে যোগ্যতারূপ যে ব্যাপেক্ষা লক্ষণ নেই। যোগ্যতা নেই মানে এর মধ্যে সামর্থ্য নেই, সামর্থ্য নেই মানে পদগুলো সমর্থ নয়, সমর্থ নয় মানে এদের মধ্যে সমাস হবে না। তাই যাদের মধ্যে সমাস হবে সেই পদগুলোকে সমর্থ হতে হবে। সমর্থ মানে সামর্থ্য বিশিষ্ট, সমর্থ মানে সামর্থ্য বিশিষ্ট হতে হবে। দেখো বোঝা গেল হ্যাঁ কিনা? সমর্থ মানে সামর্থ্য বিশিষ্ট, এইটা নিয়ে একটা সূত্র আছে সমর্থক পদবিধি, ওই সূত্রতে অনেক সুন্দর আলোচনা আছে, মানে কঠিন আলোচনা আছে অনেক যদিও। তাহলে এখানে যে এই যে কুম্ভম করোতি জহস, এখানে কোন সূত্র দিয়ে সমাস সংজ্ঞা হবে? উপপদম অতিং। উপপদম অতিং, এই সূত্রের অর্থ কি? সূত্রের অর্থ হচ্ছে যে অতিঙন্ত উপপদ যদি সমর্থ শব্দান্তরের সঙ্গে সমাস হয় তাহলে সেটা কি হবে? সমাসবদ্ধ হবে, এবং যে সমাসবদ্ধ হলে তাকে বলবো উপপদ তৎপুরুষ সমাস। ক্লিয়ার? বোঝা গেল হ্যাঁ কিনা? এবং এই যে সমাস হলো কুম্ভ ক্রি, দেখো কি বলা হয়েছে, আমরা এখানে যাব। কর্মণ্যন কি বলছে? কর্মণ্যন কি বলেছে? হুম, ধাতুর উত্তরে অন প্রত্যয় হবে। হুম কি বলছে কর্মণ্যন? না, কর্ম যদি উপপদে থাকে, কর্ম যদি উপপদে থাকে তাহলে ধাতুর উত্তর অন প্রত্যয় হবে। এখানে কর্ম উপপদ, কর্ম উপপদে আছে হ্যাঁ কিনা? মানে কর্ম, কর্ম
উপপদ রূপে আছে, হ্যাঁ কি না? হ্যাঁ ক্লাসটা নিয়ে দেখা করি তোমার সাথে। তাহলে কি বললাম যে কর্ম উপপদে আছে, আর কর্ম উপপদে থাকার জন্য এখানে যে ধাতু যে ক্রি তার সঙ্গে অন প্রত্যয় হবে। তাহলে অন অন হয়ে গেল। এই অন কোন সূত্র দিয়ে হলো? কর্মণ্যন, এটা অন হয়ে গেল। আর অন যে হলো, ঠিক আছে অন হলো, এখানে আবার অন হওয়ার পরে এখানে প্রক্রিয়া হবে। ক্রি অ মানে অনের মূর্ধন্যকারের সংজ্ঞা হয়ে লোপ হয়ে যাবে। অনের মূর্ধন্যকার সংজ্ঞা হয়ে লোপ হয়ে যাবে, ঠিক আছে? লোপ হয়ে যাওয়ার পর একটা সূত্র আছে অচৌনীতি। এই সূত্রের অর্থ কি? অচৌনীতি না, অচৌনীতি সূত্রের অর্থ হচ্ছে যে ইত অথবা নিত প্রত্যয় পরে থাকলে, অচৌনীতি মানে ইত অথবা নিত প্রত্যয় পরে থাকলে ইত অথবা নিত প্রত্যয় পরে থাকলে অজন্ত অঙ্গের বৃদ্ধি হবে। ইত অথবা নিত প্রত্যয় পরে থাকলে অজন্ত অঙ্গের বৃদ্ধি হবে। ইত কাকে বলে? ওয়াকার যার ইত হয়েছে সেটাই হচ্ছে ইত। ওয়াকার যার ইত হয়। নিত কাকে বলে? নকার যার মূর্ধন্য ইত হয়েছে। এই যে অন প্রত্যয়টা ইত না নিত? অন প্রত্যয়টা নিত হ্যাঁ বলো। নিত 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 মূর্ধন্য। বলেছে অজন্ত অঙ্গের, দেখো এগুলো বুঝতে হবে। অজন্ত অঙ্গ, অজন্ত মানে কি? অজন্ত মানে কি? মানে অচ প্রত্যয় শেষে আছে। অচ অন্তে আছে যার। অচ অন্তে আছে যার, অজন্ত। আচ্ছা অঙ্গ কাকে বলে? অঙ্গ কাকে বলে? এগুলো বলেছি, কিন্তু অনেকবারই বলেছি। অঙ্গ কাকে বলে? ভুলে গেছি। রনিতা, অঙ্গ কাকে মনে বলে? পড়ছে না। অঙ্গ কাকে বলে? সুরজিতা অঙ্গ, সৌরভ অঙ্গ। শোনা যাচ্ছে? হ্যালো, আমার কথা শোনা যাচ্ছে সৌরভ? হ্যাঁ স্যার। অঙ্গ কাকে বলে? অঙ্গ স্যার এটা ভুলে গেছি স্যার। সুরজিতা শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার। স্যার
প্রত্যয়ের যে আগের অংশটা ওইটা অঙ্গ। বলো কি বললে? প্রত্যয়ের আগের অংশটা। হ্যাঁ, প্রত্যয়ের পূর্বের অংশকে অঙ্গ বলা হয়, মানে এটা হচ্ছে সাধারণ কথা একবারে, মানে ঠিক আছে, মানে কনসেপ্টটা ঠিক আছে। প্রত্যয়ের যে পূর্ববর্তী অংশ তাকে বলা হয় অঙ্গ, মানে যার থেকে প্রত্যয় বিধান করা হয়, যার থেকে প্রত্যয় বিধান করা হয় সেই প্রত্যয়ের পূর্ববর্তী যে অংশ তার অঙ্গ সংজ্ঞা হয়। যার থেকে প্রত্যয় বিধান করা হয় সেই প্রত্যয়ের পূর্ববর্তী অংশের অঙ্গ সংজ্ঞা হয়। তাহলে বলো, এই যে এই অংশের মধ্যে অঙ্গ সংজ্ঞা কার হয়েছে? এখানে অঙ্গ সংজ্ঞা কার হয়েছে? এখানে কি প্রত্যয় হয়েছে বলো তো? সহজ, কি প্রত্যয় হয়েছে? অন প্রত্যয়। অন প্রত্যয়। সেই অন প্রত্যয়টা কার উত্তর বিধান করা হয়েছে, মানে কার পরে বিধান করা হয়েছে? ক্রি ধাতুর উত্তর। ক্রি ধাতুর উত্তর। তাহলে কি বলা হয়েছে? যার থেকে প্রত্যয় বিধান করা হয়। তাহলে প্রত্যয় বিধানটা কার থেকে করা হয়েছে? অন যে প্রত্যয়, সেই প্রত্যয়টা কার থেকে বিধান করা হয়েছে? হ্যাঁ, ক্রি থেকে। ক্রিয়ের থেকে। তাহলে অঙ্গ সংজ্ঞা কার হবে? স্ক্রিন দেখতে পাচ্ছি না। কেন? স্ক্রিন তো শেয়ারই আছে। হুম, না স্যার, দেখা যাচ্ছে না। দেখো দেখা যাচ্ছে? দেখা হ্যাঁ যায়? স্যার দেখা যাচ্ছে। হুম, তাহলে দেখো কি বললাম, যে হ্যাঁ দেখা যাচ্ছে। এখানে যে অন প্রত্যয় হয়েছে কার কার পরে হয়েছে? ক্রিয়ের পরে। অতএব অঙ্গ সংজ্ঞা কার হবে এখানে বলো? এরপর অঙ্গটা বলো কার হবে? অঙ্গ সংজ্ঞা কার হবে এখানে বলো? কুম্ভ। যার স্যার দেখতে পাচ্ছি না। কেন দেখতে পাচ্ছ না? হুম, দেখো তো এবার দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার দেখা যাচ্ছে। বলছি অঙ্গ সংজ্ঞা কার হবে বলে এবারে? কুম্ভ। কুম্ভ কেন অঙ্গ সংজ্ঞা হবে? এখানে স্যার ক্রিয়ের আমার পরেরই হবে। ক্রিয়ের হবে, কারণ অন প্রত্যয় তো কুম্ভ থেকে হয়নি, অন প্রত্যয় তো ক্রি থেকে হয়েছে। অন প্রত্যয়টা কার থেকে হবে? এই যে কর্ম, দেখো পুরোটা মেলাও। কর্মনিয়ন সূত্রটা কি বলছে? কর্ম যদি উপপদে থাকে তাহলে ধাতুর উত্তর অন প্রত্যয় হবে, মানে অন প্রত্যয়টা কার পরে বিধান করা হচ্ছে? ক্রিয়ের পরে। ধাতুর উত্তর ক্রিয়ের পরে। তাহলে অন প্রত্যয়টা কার পরে বিধান করা হলো? অন প্রত্যয়টা কার পরে বিধান করা হলো? ক্রিয়ের পরে বিধান করা হলো, তাই না? অন প্রত্যয়টা কার পরে বিধান করা হলো? ক্রিয়ের পরে বিধান করা হলো। তাই তাহলে ওই প্রত্যয়ের পূর্ববর্তী অংশ কোনটা? ক্রিটা, তার অঙ্গ সংজ্ঞা হবে। বোঝা গেছে সুজাতা? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি, আসলে স্ক্রিন দেখতে পাচ্ছিলাম না তো ওই জন্য আমি ভুলভাল বলে দিয়েছি। হুম, ঠিক আছে, বুঝলাম বুঝলাম। স্ক্রিন না দেখার ফলে ভুলভাল বকছে, বুঝলাম। তাহলে কি হলো না,
যার থেকে প্রত্যয় বিধান করা হয় সেই প্রত্যয়ের পূর্ববর্তী অংশের অঙ্গসংজ্ঞ হয়। ঠিক আছে, তাহলে অঙ্গসংজ্ঞা কার হলো? ক্রিয়ের হলো। এরপর পুরোটা মেলাও। অচৌনীতি কি বলছে? ইত অথবা নিত প্রত্যয় পরে থাকলে, অন পরে আছে, অজন্ত অঙ্গ, অজন্ত অঙ্গ, অঙ্গ কোনটা হয়েছে? ক্রি। ক্রি, সেটা অজন্ত হ্যাঁ কি না? এবার বলো, ক্রিটা অজন্ত হ্যাঁ কি না? হ্যাঁ অজন্ত। অজন্ত, ক্রিটা হয়ে গেল অজন্ত। তাহলে সেই অজন্ত অঙ্গের কি হবে? বৃদ্ধি হবে, বৃদ্ধি। বৃদ্ধি হবে। অজন্ত অঙ্গের কি হবে? বৃদ্ধি। মানে ওর অজ কোনটা? অজ কোনটা? অজ হচ্ছে রি রি। কারটা, রি। অজ হচ্ছে রি। তাহলে রি এর কি হবে? বৃদ্ধি হয়ে আর হবে। আর হবে। রি এর বৃদ্ধি হয়ে আর হয়ে যাবে, একদম। তাহলে দেখো এখানে হয়েই গেছে আমাদের। কুম্ভ, আচ্ছা এখানে রি একটা হবে, আর রিটা হয়ে গেল। আচ্ছা আর একটু স্টেপ দেখাই। রি অ, ঠিক আছে। কুম্ভ, ক আর অ। এবার যোগ করে দাও। কুম্ভ কার অ, কুম্ভ কার। এরপর আবার সেই প্রাতিপদিক সংজ্ঞা হবে। ঠিক আছে, একদেশ করে প্রাতিপদিক সংজ্ঞা হয়ে দিয়ে আবার কুম্ভকার সু, তারপরে সু থেকে কুম্ভকার। দেখো বোঝা গেল প্রক্রিয়াটা? হ্যাঁ স্যার। একটা সূত্র বোঝাতে এরকম টাইম লেগে গেল, মানে যদি একটু ঘোরালো পুরোটা। স্যার উপপাদ্য পুরুষের অনেক কি সূত্র আছে নাকি? না, এইটা একটাই। তাহলে তো অসুবিধা নেই। আর কোনো সূত্র নেই, একটাই। তোমাদের একদিন, আজকে এটুকুই থাক, ঠিক আছে। তোমাদের একদিন কি করব, কবে আমাকে